চেনা চোখে অচেনা তুমি গল্প পাঠ ১৬ আরিফের বলা কথাগুলো মায়ার কানে গরম সীসার মতো প্রবেশ করছিল। মিস, ভালোই ইনভেস্টিগেশন করছেন, কিন্তু আফসোস এর ফল শূন্যই হবে। কথাগুলো বলে রিক যেভাবে একটা বিজয়ীর হাসি দিয়ে হেলতে দুলতে চলে গেল, তাতে মায়ার পায়ের নিচের মার্বেল পাথরের মেঝে যেন নরম কাদায় পরিণত হলো। তার মানে তারা সব জানে, প্রথম দিন থেকেই হয়তো জানে। মায়ের এই বোকা সাজার অভিনয়, ভাঙা ভাঙা বাংলিশ, ক্লাসরুমে ইচ্ছে করে বোকা সাজা, সবই ছিল তাদের কাছে খোলা বইয়ের মতো। লজ্জায়, অপমানে আর তীব্র এক ব্যর্থতার রাগে মায়ার কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার উপক্রম। এতদিন সে নিজেকে এজেন্সির একজন সেরা ফিল্ড এজেন্ট ভাবছিল, আর এই দুজন তাকে নিয়ে রীতিমতো পুতুল খেলা করেছে। মায়া শক্ত হয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসে রইল। তার মিশন, তার এতদিনের পরিকল্পনা, রাতের পর রাত জেগে তৈরি করা কৌশল, সবকিছুই কি তাহলে ধুলোয় মিশে গেল? S4 স্যারের কঠোর কণ্ঠস্বর তার মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল। তোমাকে দিয়ে আর কিচ্ছু হচ্ছে না, তুমি আজকেই বাংলাদেশ চলে যাও। তাকে টিম থেকে বের করে দেওয়া হয়েছে। এখন সে একা, তার ফেরার কোনো পথ নেই, আবার সামনে এগোনোরও কোনো রাস্তা খোলা নেই। ভাবতে ভাবতে মায়ের চোখ ঝাপসা হয়ে এলো। যে ফোনটা সে রাগের বশে ম্যাপেল বাগানের বরফের আস্তরণের উপর ছুঁড়ে ফেলে দিয়েছিল, ওটাই ছিল তার পুরনো জীবনের শেষ সংযোগ। এখন সেটাও নেই। সে এখন পরিচয়হীন, লক্ষ্যহীন এক অস্তিত্ব মাত্র। তার কোডনেম AK7 এখন একটা তামাশা ছাড়া আর কিছু নয়। অন্যদিকে দোতলার অত্যাধুনিক কন্ট্রোল রুমে বসে আরিফ আর রিক মনিটরে মায়া থমথমে বিবর্ণ মুখটা দেখছিল। বিশাল বড় স্ক্রিনে ডাইনিং টেবিলের হাই ডেফিনেশন সিসিটিভি ফুটেজ লাইভ চলছিল। রিক একটা দামি লেদারে স্পিনিং চেয়ারে ঘুরতে ঘুরতে বলল, শালা মাইয়াটা চেয়ারা দেখে মায়া লাগতাছে। বেচারি ভাবছিল আমাদের মতো দুটো বলদ্রে বোকা বানাইয়া সব উদ্ধার কইরা ফালাইব। এখন তো মনে হয় বেচারি নিজের জীবনই উদ্ধার করা লাগব। S4 লোকটা কিন্তু জানে ওর সেরা এজেন্ট এখন বাঘের খাঁচায়। আরিফ মনিটর থেকে চোখ না সরিয়েই তার স্বভাবসুলভ গম্ভীর গলায় বলল, ও যতটা অবলা ততটা নয়। ভুলে যাস না, ও কার ট্রেনিং প্রাপ্ত। ওর সার্ভাইভাল ইনস্টিংক্ট সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। S4 তা তো জানি, কিন্তু ও তুই এইটা কেমনে জানলি যে ওরে আজকেই মিশন থেকে বের কইরা দিয়েছে? প্রশ্নটা করে রিক চেয়ার থামিয়ে আরিফের দিকে তাকালো। তার চোখে জেনুইন কৌতূহল। আরিফ তার ঠোঁটের কোণে একটা শীতল হাসি ঝুলিয়ে বলল, তুই কি মনে করিস ও আমার বাড়িতে এমনি এমনি ঢুকতে পেরেছে? ওর প্রতিটা পদক্ষেপ, ওর এজেন্সির প্রতিটা চাল সব আমার নখদর্পণে। ওর সিম কার্ডটা আমি প্রথম দিনই ক্লোন করে নিয়েছিলাম। ওর এজেন্সির সাথেও সব ইনক্রিপ্টেড কথাবার্তা আমি রিয়েল টাইমে ডিকোড করেছি। রিক বিস্ময় শীষ দিয়ে উঠল, ফাক ব্রো, তুই তো দেখি হলিউডের হ্যাকার হিরোদেরও হার মানাইবি। তাইলে এতদিন নাটক করলি ক্যাঁ? প্রথম দিনই তোর মুখোশটা খুইলে দিতে পারতি। কারণ নাটকের শেষটা আমি নিজের মতো করে লিখতে চেয়েছিলাম। শিকারী যখন বুঝতে পারে সে নিজেই শিকারে পরিণত হয়েছে, তখন তার মরিয়া প্রচেষ্টা দেখার আনন্দটাই অন্যরকম। ও আমার বাড়িতে এসেছে আমার বউ হিসেবে, হয় ও আমার হয়ে থাকবে, না হলে ওর এজেন্সি ওকে লাশ হিসেবে ফেরত পাবে। এর মাঝামাঝি কিছু হবে না। আরিফ উঠে দাঁড়ালো। তার হাতে মায়ের ছুঁড়ে ফেলা ভাঙা ফোনটা স্ক্রিন চুরমার হয়ে গেল। মেমোরি কার্ডটা অক্ষত ছিল, যা থেকে আরিফ এজেন্সির কিছু গুরুত্বপূর্ণ প্রোটোকল আগেই বের করে নিয়েছিল। সে ধীর পায়ে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে মায়ার রুমের দিকে এগোলো। রিক স্ক্রিনে মায়ার দিকে তাকিয়ে শুধু বিড়বিড় করে বলল, আজকে খেলা জমবে, পপকর্ন আনা দরকার ছিল। মায়া নিজের রুমে এসে বিছানায় উপর হয়ে শুয়েছিল। ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে তার মাথা ছিঁড়ে যাচ্ছিল। সে কি সত্যিই হেরে গেল? তার কি উচিত এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করা? কিন্তু কিভাবে? এই সেন্ট্রামিনি একটা দুর্গের চেয়ে কম নয়। তার ভাবনার মাঝেই দরজা খোলার শব্দে এসে চমকে উঠে বসল। আরিফ ঘরে ঢুকে দরজাটা শুধু বন্ধই করল না, একটা যান্ত্রিক শব্দ করে লক করে দিল। তার হাতে মায়ের ভাঙা ফোনটা। আরিফ ফোনটা বিছানায় মায়ের সামনে ছুড়ে দিয়ে বলল, খুঁজেছিলি নাকি? মায়া ভাঙা ফোনটার দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। তার এখন কথা বলার মতো মানসিক অবস্থা নেই। সমস্ত শক্তি যেন কেউ নিংড়ে নিয়েছে। আরিফ মায়ের পাশে এসে বসল। বিছানার একপাশে বসতেই নরম গদিটা দেবে গেল। আরিফ মায়ের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তো এজেন্ট, AK7 মিশন কি অ্যাবর্টেড, নাকি নতুন কোনো প্ল্যান আছে? মার কোডনেমটা আরিফের মুখে শুনে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। শরীরটা ভয়ে বিস্ময়ে জমে বরফ হয়ে গেল। সে বিস্ফারিত চোখে আরিফের দিকে তাকিয়ে রইল। এই লোকটা শুধু তার পরিচয় নয়, তার কোডনেমও জানে। আরিফ বাঁকা হেসে বলল, অবাক হওয়ার কিছু নেই ময়না পাখি। তোমার বস S4 যতটা চালাক, আমি তার থেকেও কয়েক ধাপ এগিয়ে। এখন বলো, আমার সম্পর্কে আর কি কি জানতে চাও? আমি সাহায্য করতে পারি। আফটার অল, হাজব্যান্ড হিসেবে এটুকু তো করতেই পারি, তাই না? মায়ের ভেতরটা অপমানে রাগে জ্বলে উঠল।
এই লোকটা তাকে নিয়ে খেলেছে, তার অসহায়ত্ব উপভোগ করেছে। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার কিছু জানার নেই, আপনার নোংরা খেলা আপনি খেলতে থাকুন। তাই বুঝি? আরিফ মায়ের আরও কাছে চলে এলো। তাদের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। আরিফের দামি পারফিউমের তীব্র গন্ধ আর তার শরীরের অত্তাপ মায়াকে ঘিরে ধরল। আরিফের চোখে এখন আর সেই রুট প্রফেসরের ছায়া নেই, সেখানে শীতল হিসেবি শিকারীর দৃষ্টি। মুখ ফিরিয়ে লাভ নেই মায়া, তুমি এখন আমার খাঁচায় বন্ধী, আর এই খাঁচা থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। চেষ্টা করলে শুধু ডানাই ভাঙবে। মায়া নিজেকে সামলে নিল, ভয় পেলে চলবে না। S4 তাকে শিখিয়েছিল একজন এজেন্টের সবচেয়ে বড় অস্ত্র হলো তার মস্তিষ্ক, এমনকি যখন অন্য সব অস্ত্র কেড়ে নেওয়া হয়। এখন তাকে নিজের বুদ্ধির জোরেই খেলতে হবে। সে আরিফের চোখে চোখ রেখে বলল, শখের গোয়েন্দাগিরি ছেড়ে এখন প্রফেশনাল বউগিরি করতে বলছেন? আপনার খাজায় থাকার জন্য বেতন দিতে হবে খান সাহেব। সেসাঙে কংজানুন অমনুন বব, দুনিয়ায় কোনো কিছুই বিনামূল্যে নয়। শেষের কোরিয়ান বাক্যটা শুনে আরিফের ভ্রু সামান্য কুঁচকে গেল। মায়া জানে সে কোরিয়ান ড্রামার ভক্ত, তাই ইচ্ছে করেই তাকে খোঁচাটা দিল। আরিফ মায়ার এমন উত্তরে চমকে গেল। সে ভেবেছিল মেয়েটা হয়তো ভেঙে পড়বে, কাঁদবে, কিন্তু তার চোখে ভয় নয়, বরং এক ধরনের জেদ আর বুদ্ধির ঝলক দেখতে পেল সে। এই তো তার ময়না পাখি। আরিফ অট্ট হাসিতে ফেটে পড়ল। বেতন? বেশ, তোমার বেতন হবে আমার পুরো সাম্রাজ্য, কিন্তু শর্ত একটাই, তোমাকে আমার হতে হবে, পুরোপুরি আমার, মন, শরীর, আত্মা সব দিয়ে। আরিফ বিছানা থেকে উঠে দাঁড়াল। কাল সকালে তৈরি থেকো। যেহেতু তোমার আর ভার্সিটি যাওয়ার প্রয়োজন নেই, তাই কাল থেকে তুমি আমার সাথে আমার অফিসে যাবে। আপনার অফিস? মায়া অবাক হয়ে প্রশ্ন করল। সে তো ভেবেছিল ভার্সিটি আরিফের আড়াল। হ্যাঁ, আমার আসল অফিস, যেখানে প্রফেসর আরিফ খানের মুখোশটা ঝুলে থাকে আর আসল আরিফ নিঃশ্বাস নেয়। আরিফ দরজার লক খুলে বেরিয়ে যাবার আগে আবার ঘুরে দাঁড়াল। তার চোখে এক অদ্ভুত আমন্ত্রণ। স্বাগতম মিসেস খান, আমার অন্ধকার জগতে তোমাকে স্বাগতম। দরজাটা বন্ধ হয়ে গেল। মায়া বিছানায় স্তব্ধ হয়ে বসে রইল। একদিকে তার এজেন্সি তাকে ত্যাগ করেছে, অন্যদিকে তার স্বামী তাকে নিজের অন্ধকার জগতের অংশীদার বানাতে চাইছে। সে কি এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে, নাকি এটাই তার জন্য নতুন কোনো সুযোগ, S4 এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ? মায়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। খেলাটা যখন নতুন করে শুরু হয়েছে, তখন শেষটাও সেই লিখবে। পরের দিন সকালটা ছিল অন্যরকম। ঘুম ভাঙার পর মায়া দেখল তার বিছানার পাশে একটা ম্যানিকিনের গায়ে পরানো রয়েছে একটা অসাধারণ কালো রঙের প্যান্ট স্যুট, সাথে একটা সিল্কের সাদা শার্ট আর স্টিলেটো হিল। কোনো রাজকীয় পোশাক নয়, বরং একজন শক্তিশালী কর্পোরেট নারীর পোশাক। আরিফ তাকে দুর্বল হিসেবে নয়, একজন সমান প্রতিপক্ষ হিসেবে দেখতে চায়। ব্যাপারটা মায়াকে নতুন করে ভাবতে বাধ্য করল। তৈরি হয়ে নিচে নামতেই দেখল ডাইনিং টেবিলের রাজকীয় ব্রেকফাস্ট সাজানো। রিক আর আরিফ দুইজনই সেখানে উপস্থিত। আরিফের পরনেও ছিল নিখুঁতভাবে কাটা একটি চারকোল গ্রে স্যুট। মায়াকে দেখে সে মুচকি হাসল। গুড মর্নিং মিসেস খান, আশা করি তোমার নতুন জীবনের প্রথম সকালটা ভালো লেগেছে। মায়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের জায়গায় বসল। রিক কফি খেতে খেতে বলল, কি ভাবি, আমাদের বসের সাথে কাজ করতে যাচ্ছ, ভয় লাগছে না তো? আমাদের বস কিন্তু। মায়া রিকের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি ফাঁকি দেওয়ার জন্য ট্রেনিং নিইনি, বরং ফাঁকিবাজদের ধরার জন্য ট্রেনিং নিয়েছি। মায়ার এমন উত্তরে রিক বিষম খেল। আরিফ শুধু হাসল। গাড়িতে ওঠার পর মায়া দেখল গাড়িটা শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে এক নির্জন শিল্প এলাকার দিকে যাচ্ছে। চারিদিকে পুরনো ফ্যাক্টরি আর গুদাম। অবশেষে গাড়িটা একটা বিশাল ইস্পাতের গেটের সামনে থামল। গেটের উপরে কোনো নাম নেই, শুধু একটা বিমূর্ত প্রতীক, একটা ফিনিক্স পাখির ডানার মতো দেখতে। ভেতরে ঢোকার পর মায়ের চোখ ধাঁধিয়ে গেল। বাইরে থেকে বোঝা না গেল ভেতরটা যেন এক স্বাধীন রাষ্ট্র। সারি সারি কালো কাচের বিল্ডিং, চারদিকে অসস্ত্র প্রহরী, এমনকি ছাদে হেলিপ্যাডও দেখা যাচ্ছে। আরিফ তাকে একটা গোপন লিফটে উঠল, যেটা সরাসরি মাটির নিচে নামতে শুরু করল। লিফটের দরজা খুলতেই মায়া দেখল তার একটা বিশাল ঘরে এসে দাঁড়িয়েছে। নাসার মিশন কন্ট্রোল রুমের মতো দেখতে। ঘরের 3 দিকের দেওয়ালে জুড়ে বিশাল স্ক্রিন। সেখানে গ্লোবাল স্টক মার্কেটের ডেটা, স্যাটেলাইট ট্র্যাকিং, বিভিন্ন দেশের খবর আর জটিল সব কোড ভেসে উঠছে আর মিলিয়ে যাচ্ছে। প্রায় 50 জন লোক নিজ নিজ টার্মিনালে ব্যস্ত। আরিফ তাকে একটা কাঁচের ঘরের দিকে নিয়ে গেল, যেটা পুরো ফ্লোরের কেন্দ্রে ছিল। সেখান থেকে সব কিছুর ওপর নজর রাখা যায়। এটা আমার আসল অফিস, আমার নার্ভ সেন্টার।
আরিফ একটা স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আপনি নিজেকে বিজনেসম্যান বলেন, কিন্তু এসব তো। মায়া কথা শেষ করতে পারল না। সব ব্যবসারই একটা প্রকাশ্য আর একটা গোপন দিক থাকে মায়া। আমি শুধু গোপন দিকটা একটু বেশি উপভোগ করি। আরিফ একটা চেয়ারে বসে মায়াকে তার পাশের চেয়ারে বসতে ইশারা করল। তুমি কি ভয় পাচ্ছ মায়া? আরিফ মায়ার দিকে তাকিয়ে হাসল। মায়া নিজের ভয়টা আড়াল করে দৃঢ় গলায় বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি শুধু জানতে চাই আমার কাজটা কি হবে। আরিফ ড্রয়ার থেকে একটা কালো এনক্রিপ্টেড পেনড্রাইভ বের করে মায়ের দিকে এগিয়ে দিল। এই পেনড্রাইভটাতে আমার অপারেশনের কিছু ব্লুপ্রিন্ট আছে, কিন্তু এর ভিতরে একটা ভাইরাস আছে যেটা আমার কোনো এক বন্ধু পাঠিয়েছে। ভাইরাসটা আমার সিস্টেমের গভীরে গিয়ে তথ্য চুরি করার চেষ্টা করছে। তোমার কাজ হবে ভাইরাসটাকে নিষ্ক্রিয় করা, এর উৎস খুঁজে বের করা এবং ওই বন্ধুর আসল পরিচয় আমার সামনে তুলে ধরা। মায়া পেনড্রাইভটা হাতে নিল। এটা একটা পরীক্ষা, তার দক্ষতার, তার বিশ্বস্ততার। আর যদি আমি না করি? আরিফ চেয়ার থেকে উঠে মায়ের চেয়ারের পেছনে গিয়ে দাঁড়ালো আর তার হাত দুটো মায়ের কাঁধে রেখে ঝুঁকে এসে তার কানের কাছে ফিসকিস করে বলল, তাহলে এই দুর্গ থেকে তোমার বের হবার একটাই রাস্তা থাকবে মায়া, আর সেই রাস্তায় তোমাকে নেওয়ার জন্য তোমার এজেন্সিও হয়তো আগ্রহী হবে না। আরিফের কথায় হুমকির স্বর স্পষ্ট। মায়া চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর পেনড্রাইভটা নিয়ে তার জন্য বরাদ্দ করা টার্মিনালের দিকে এগিয়ে গেল। পেনড্রাইভটা স্লটে প্রবেশ করানোর সাথে সাথে স্ক্রিনে জটিল কোডের সারি ভেসে উঠল। মায়া তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করল। কয়েক ঘন্টা পর ভাইরাসটির মূল কোড ভাঙতে গিয়ে সে একটা ফোল্ডারের সন্ধান পেল, যেটা একটা নামে প্রোটেক্টেড ছিল। নামটা দেখে মায়ার রক্ত হিম হয়ে গেল। ফোল্ডারের নাম প্রজেক্ট লবিব। তার চাচাতো ভাই লবিব, যে তাকে আরিফের ব্যাপারে প্রথম তথ্য দিয়েছিল, তার নাম এখানে কেন? তাহলে কি লবিব এই খেলার অংশ, নাকি সেও একটা শিকার? মায়ার পৃথিবীটা যেন আরেকবার দুলে উঠল।